হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা আমাদের 10 নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্ত বা সার্কেল শুরু করব। তাহলে চলো দেখি। এই চিত্রে তোমরা অনেকগুলো খেলনা দেখতে পাচ্ছ, তাই না? এখানে প্রত্যেকটি খেলনা বা বলের একটি নির্দিষ্ট আকৃতি রয়েছে। দেখো, এটি আমাদের ফুটবল, এটি একটি বাস্কেটবল, এটি হচ্ছে আমাদের যে প্লাস্টিক বলগুলো পাওয়া যায় সেগুলো, এটা হচ্ছে বোলিং বল। এই খেলাটিতেও আমরা অনেকে খেলি, সেটা হচ্ছে তীর চিহ্ন ছুঁড়ে মারার জন্য। এখন এদের প্রত্যেকের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি বলতো? এরা প্রত্যেকেই গোলাকৃতি বা বৃত্তাকৃতি। তো এই যে নির্দিষ্ট আকৃতি বৃত্ত, এটি নিয়ে আমরা আলোচনা করবো আজকে, এটির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এবং এটি সংক্রান্ত উপপাদ্য নিয়ে। তাহলে বৃত্ত আমরা কিভাবে অঙ্কন করি বলতো? বৃত্ত আমরা অঙ্কন করি কম্পাসের সাহায্যে। এই বৃত্ত আঁকার জন্য আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করি। কম্পাসের কাঁটা কাগজের উপর চেপে ধরে আমরা অপর প্রান্তে যে পেন্সিল থাকে সেটি চারদিকে ঘুরিয়ে আনলেই কিন্তু বৃত্ত আঁকতে পারি, যেমন এই চিত্রে দেখানো হয়েছে। তাহলে বৃত্ত আঁকার সময় নির্দিষ্ট একটি বিন্দু থেকে সমদূরবর্তী করে আমরা অন্য বিন্দুগুলো আঁকি। এই যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্ত আঁকি সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং সমদূরবর্তী অন্য একটি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। এখন আমাদের একটি কাজ থাকবে, এই কাজটি তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। এরপরে আসো আমরা দেখি বৃত্তের জ্যা ও চাপ বলতে কি বোঝায়। এখানে চিত্রে একটি বৃত্ত দেখানো হয়েছে যার কেন্দ্র হচ্ছে ও। বৃত্তের উপরে যে কোনো বিন্দু পি কমা কিউ নিয়ে এদের সংযোজক রেখাংশ পি কিউ টানা হয়েছে। এই পি কিউ হচ্ছে বৃত্তের একটি জ্যা। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ ওই বৃত্তের জ্যা। এখন এই জ্যা কিন্তু বৃত্তকে দুটি অংশে বিভক্ত করেছে। এই জ্যাটির দুই পাশে দুই অংশের বৃত্তের উপর মনে করো দুটি বিন্দু নেওয়া হলো। এদিকে আমরা ওয়াই নিলাম, এদিকে জেড নিলাম। এই দুটি অংশ কিন্তু বৃত্তকে দুটি ভাগে ভাগ করে, একটি হচ্ছে পি ওয়াই জেড আর এদিকে হচ্ছে পি জেড কিউ। এই জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে বৃত্তচাপ বা সংক্ষেপে চাপ বলে। এই চিত্রে পি কিউ জ্যা দ্বারা সৃষ্ট চাপ দুটি হচ্ছে পি ওয়াই কিউ ও পি জেড কিউ। এখন আসো আমরা জ্যা সম্পর্কে জানলাম যে বৃত্তের দুটি সংযোজক রেখাংশই বৃত্তের একটি জ্যা এবং প্রত্যেক জ্যা বৃত্তকে দুটি চাপে বিভক্ত করে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃত্তের ব্যাস কাকে বলে। এই চিত্রে দেখো, এবি একটি জ্যা যা বৃত্তের কেন্দ্র ও দিয়ে গেছে। এক্ষেত্রে আমরা বলি যে এই জ্যাটি বৃত্তের একটি ব্যাস। ব্যাসের দৈর্ঘ্যকেও ব্যাস বলা হয়। এই এবি ব্যাসটি দ্বারা সৃষ্ট চাপ দুটি সমান, এরা প্রত্যেকেই অর্ধবৃত্ত। বৃত্তের কেন্দ্রগামী যে কোনো জ্যা বৃত্তের একটি ব্যাস। অর্থাৎ জ্যা আমরা কি জানি যে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ। পরিধির উপর আমরা যে কোনো দুটি বিন্দু নিব, তাতে সংযোজক রেখাংশই জ্যা। এখন যেই জ্যাটি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটি আবার বৃত্তের ব্যাস। মনে করো এই দুটি বিন্দু সংযোজক রেখাংশ, এরা কিন্তু শুধু জ্যা হবে কারণ এটি কেন্দ্র দিয়ে গেল না। এখন আমি যদি এই বরাবর সংযোগ, আমার রেখাটা বাঁকা হয়ে গেল, আমি যদি এই বরাবর দুটি রেখা সংযোগ করি, দুটি বিন্দু সংযোগ করি, তাহলে কিন্তু সেটা কেন্দ্র দিয়ে যাবে, তখন সেটি বৃত্তের একটি ব্যাস। বুঝলে? অর্থাৎ প্রত্যেকটি ব্যাসই কিন্তু বৃত্তের জ্যা, কিন্তু সব জ্যা বৃত্তের ব্যাস নয়। এটা শুনে তোমাদের একটু মাথা এলোমেলো লাগতে পারে, এটা একটু তোমরা নিজেরা চিন্তা করে দেখো। আচ্ছা, এখানে বলছে যে প্রত্যেক ব্যাস বৃত্তকে দুটি অর্ধবৃত্তে বিভক্ত করে। ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে আবার আমরা ব্যাসার্ধ বলি, অর্থাৎ ব্যাস হচ্ছে আমাদের ব্যাসার্ধের দ্বিগুণ। এখন আমরা দেখি যে বৃত্তের পরিধি কাকে বলে। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে সাধারণত বৃত্তের পরিধি বলে। ছোট বৃত্তের ব্যাস ছোট, পরিধিও ছোট। আবার দেখো, বড় বৃত্তের ক্ষেত্রে এর ব্যাস বড়, পরিধিও বড়। এই যে বৃত্তটি, এইটির চারপাশে যে দাগটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এই বড় বৃত্তের পরিধি। দেখো, যতই এটা ছোট বৃত্তের দিকে যাবে আমাদের পরিধি কিন্তু ধীরে ধীরে ছোট হতে থাকবে। আবার যখন বড় বৃত্তের দিকে যাবে তখন এই পরিধিটা বড় হতে থাকবে। তো এটি এখানে বলছে যে ছোট বৃত্তের ব্যাস ছোট, পরিধিও ছোট, অপরদিকে বড় বৃত্তের ব্যাস বড়, পরিধিও বড়। এরপরে আমরা আমাদের প্রথম উপপাদ্যটি দেখব। এখানে আমাদের বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যার উপর লম্ব। বিশেষ নির্বাচনে আমরা এই চিত্র থেকে লিখতে পারি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি জ্যা, এম হচ্ছে এই জ্যা এর মধ্যবিন্দু, ও কমা এম যোগ করা হয়েছে। এখানে আমাদের প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এবি জ্যার উপর লম্ব। আমাদের অঙ্কন হবে ও কমা এ এবং ও কমা বি যোগ করি। এখন আসো আমরা আমাদের প্রমাণ দেখি।
প্রমাণে দেখো ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর ক্ষেত্রে আমরা বলতে পারি এ এম সমান বি এম, যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু, ও এ সমান ও বি, যেহেতু উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, এবং ও এম সাধারণ বাহু, সুতরাং এই ত্রিভুজদ্বয় সর্বসম। এটা যদি সর্বসম হয় তাহলে আমাদের এই ও এম এ এবং ও এম বি এই কোণদ্বয় সমান, এবং দেখো এই দুটি সমান কোণ কিন্তু একটি সরল রেখার উপর অবস্থিত। আমরা জানি যে একটি সরল রেখার উপরে আমাদের 180 ডিগ্রি থাকে। এখন এই 180 ডিগ্রি এবং দুটি কোণ যদি সমান হয় তাহলে 180/2 হবে কোণ দুটি, তাই না? তাহলে কোণ দুটি প্রত্যেকে 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে। সুতরাং আমরা বলতে পারি কোণ ও এম এ এবং কোণ ও এম বি প্রত্যেকেই এক সমকোণ, অর্থাৎ ও এম লম্ব এ বি, এটি আমাদের প্রমাণিত হলো। আশা করি প্রমাণটি তোমরা বুঝতে পারলে। এখন আমরা এখান থেকে দুটি অনুসিদ্ধান্ত পাই, সেটা হচ্ছে বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। কারণ দেখো আমরা এই জ্যার উপর যে লম্বটি অঙ্কন করেছিলাম সেটা কিন্তু কেন্দ্র থেকে অঙ্কন করেছিলাম। আমরা প্রমাণে কি দেখলাম যে ওই যে রেখাটি আমরা কেন্দ্র থেকে এঁকেছি সেটা জ্যার উপর লম্ব। সুতরাং আমরা বলতে পারি যে কোনো জ্যা লম্ব সমদ্বিখণ্ডক আমাদের কেন্দ্রগামী। অনুসিদ্ধান্ত 2 এ আমরা কি বলতে পারি যে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, অর্থাৎ কোনো সরল রেখা একটি বৃত্তকে দুটি বিন্দুর বেশিতে ছেদ করতে পারে না, কারণ প্রত্যেকটি রেখাই যে আমরা বৃত্তের উপর টেনেছি সেটা দুটি বিন্দুর সংযোজক সরল রেখা। এখন আসো আমরা আমাদের অনুশীলনীতে চলে যাব। আমাদের অনুশীলনীতে যে কয়টা ইম্পর্টেন্ট অঙ্ক আছে দেখার মতো সেগুলো আমরা দেখব। প্রথমে দেখো আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। এখানে আমাদের বলছে যে কোনো বৃত্তের এ বি ও এসি দুইটি জ্যা, এই জ্যা দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করো যে এ বি সমান এসি। এখন বিশেষ নির্বাচনে আমরা কি লিখব, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এ বি এবং এসি এই দুটি আমাদের জ্যা। এখানে ও কমা এ আমরা যোগ করে দিব, ঠিক আছে? কারণ এখানে কি বলছে যে এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে, তাহলে আমাদেরকে এই বিন্দুগামী ব্যাসার্ধটা আগে আঁকতে হবে, যেটা হচ্ছে ও এ। এখন এ বি ও এসি জ্যা দুটি এ বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ ও এর সাথে সমান কোণ ও এ বি এবং কোণ ও এসি উৎপন্ন করে বলা যায়। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এ বি সমান এসি। এখন অঙ্কনে আমরা লিখব যে ও কমা বি এবং ও কমা সি যোগ করি। এখন আমরা আমাদের প্রমাণে চলে যাই। প্রমাণে দেখো ত্রিভুজ এ ও বি এ আমরা বলতে পারি যে এই ও এ বাহু এবং ও বি বাহু সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো একটি বৃত্তের সমান থাকে। আবার দেখো কোণ ও বি এ সমান কোণ ও এ বি, কারণ এরা সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ। আবার ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রেও একই কথা বলা যায় যে ও এ সমান ও সি এবং কোণ ও সি এ এবং কোণ ও এ সি সমান, যেহেতু এরা সমান বাহুর বিপরীত কোণদ্বয়। এখন কোণ ও এ বি সমান কোণ ও এ সি, এটা আমরা জানি, ঠিক আছে? অর্থাৎ এই ও এ বি এবং ও এ সি সমান, তাহলে আমরা লিখতে পারি এই ও বি এ এবং ও সি এ এরাও সমান। এখন দেখো ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এর মধ্যে ও বি সমান ও সি, ও এ বি সমান ও এ সি, আবার একটু আগে আমরা প্রমাণ করলাম কোণ ও বি এ সমান কোণ ও সি এ। তাহলে এই ত্রিভুজদ্বয় সর্বসম। এই ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি এ বি সমান এসি হবে, এই এ বি বাহু ও এসি বাহু সমান হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হলো। এরপরে আসো আমরা 4 নম্বর দেখি। এখানে আমাদের বলছে যে ও বৃত্তের কেন্দ্র এবং এই এ বি জ্যা এবং এসি জ্যা পরস্পর সমান। প্রমাণ করতে হবে যে কোণ বি এ ও সমান কোণ সি এ ও। তো বিশেষ নির্বাচনে আমরা এই কথাগুলোই লিখবো যে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, জ্যা এ বি সমান জ্যা এসি ও কমা এ যোগ করা হলো। আমাদের প্রমাণ করতে হবে কোণ বি এ ও সমান কোণ সি এ ও। অঙ্কনে আমরা যেটা করব ও কমা বি ও কমা সি যোগ করি। এখন আমরা আমাদের প্রমাণ দেখি। প্রমাণে আমাদেরকে যেটা করতে হবে, দেখো ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও সি এ আমরা জানি কি এ বি সমান এসি, এটা আমাদেরকে বলে দিয়েছে। এখন ও বি সমান ও সি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ এবং ও এ সাধারণ বাহু, তাহলে ত্রিভুজদ্বয় কি আমার সর্বসম হবে। ত্রিভুজদ্বয় যদি সর্বসম হয় তাহলে এদের প্রত্যেকটি কোণও সমান হবে, সুতরাং কোণ বি এ ও সমান কোণ সি এ ও আমাদের প্রমাণ হয়ে গেল। এটি অনেক সহজ ছিল। এরপরে আসো আমরা আমাদের শেষ প্রমাণটি দেখি। এখানে আমাদের বলছে যে
দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি জ্যা অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এসি সমান বিডি। এখন আমরা বিশেষ নির্বাচনে এটি লিখব যে মনে করি এ এফ বি এবং সিএইচডি উভয় বৃত্তের কেন্দ্র একই ও এএফবি বৃত্তের জ্যা এবি বৃত্ত সিএইচডি কে সি ও ডি বিন্দুতে ছেদ করে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই এসি এবং বিডি সমান। অঙ্কনে আমরা যেটা করব যে ও ই লম্ব এ বি টানি। এখন আমরা আমাদের প্রমাণ দেখি যে প্রমাণটা আমরা কিভাবে করতে পারি। প্রমাণে দেখো আমাদের এএফবি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং ও ই লম্ব এ বি। ঠিক আছে, সুতরাং আমরা কি বলতে পারি যে এই সমান বিই। যেহেতু আমরা একটি উপপাদ্যে দেখে আসছি যে কোনো বৃত্ত হতে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আবার দেখো সিএইচডি বৃত্তে ও কেন্দ্র এবং ও ই সিডি জ্যায়ের উপরে লম্ব, সুতরাং আমরা বলতে পারি সিই সমান ডিই। এখন দেখো এই এই সমান বিই এবং সিই সমান ডিই, এই দুটি সমীকরণের বাম পক্ষদ্বয় বিয়োগ করি আবার ডান পক্ষদ্বয় বিয়োগ করে সমান করে যদি আমি লিখি, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি এই মাইনাস সিই সমান বিই মাইনাস ডিই। এখন দেখো এই মাইনাস সিই কি দাঁড়াচ্ছে, এই এই অংশ থেকে আমি সিই অংশ বিয়োগ করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমার থাকবে এসি। আবার দেখো বিই অংশ থেকে আমি ডিই অংশ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমার কি থাকবে বিডি। অর্থাৎ এই এসি সমান বিডি, এটি আমাদের প্রমাণিত হলো। আশা করি তোমরা এই প্রমাণটি বুঝতে পারলে। এখানে আমাদের 10.1 শেষ হলো। এটা অনেক ছোট একটি অধ্যায় এবং আমি অনুশীলনীর যে অঙ্কগুলো দরকার ছিল সেগুলো দেখিয়ে দিয়েছি এবং উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে এটা তোমরা একটু প্র্যাকটিস করবে, এর পরের দিন আমরা 10.2 শুরু করব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।